হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম আর একটা ক্লাসে। তোমরা পরশুর টেস্ট পেপার পেয়ে গেছো সবাই। স্কুল থেকে এই বইটা বিনামূল্যে তোমরা পেয়ে যাবা। তো এই বইটা খুলো এবং চলে এসো পেজ নাম্বার। আজকে তোমাদের যে সেটটা দিব 381 পেজে তোমাদের 2 নম্বর সেট আজকে শুরু করব। তো এটা আমাদের সেট নাম্বার সেট 2 আমরা দেবো পার্ট 1 ক্লাস। ওকে। তো 381 পেজে তোমরা চলে এসো এবং আমাদের যে সেট 2 আছে, যে এই স্কুল থেকে আমরা পার্ট 1 ক্লাস দিব তোমাদের। একের প্রশ্নগুলো আমরা শুরু করে দেবো, তাড়াতাড়ি করে, দেরি করবো না। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। চলো আমরা দেখে নেবো একের 1 নম্বর প্রশ্নটা কি বলছে। আসল ও 5 বছরের সরল সুদের অনুপাত 10:3 হলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত হবে? খুব সহজে আমরা অঙ্কটা করে নিতে পারবো। এখানে আসল আর সুদের হারের অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা অনুপাত থেকে ধরে নিতে পারবো একের 1 নম্বর আসল যেটা আমরা পি বলবো সেটা আমাদের দেখো কত, এই যে 10 আছে তো 10x ধরে নাও। আর সুদের হার, তাই তো, সুদের হার না, এখানে হচ্ছে আমাদের সুদের অনুপাত যেটা বলেছে, সুদের হারটা আমাদের বের করতে বলেছে। আর সুদ যেটা, দেখো সুদকে আমরা আই বলবো, তাহলে এই যে সুদ এই যে 3 দেওয়া আছে, 3 থেকে তোমরা 3x ধরে নাও। এবার আমরা জানি সরল সুদের সূত্র আই সমান সমান PTR/100। এর মানগুলো বসাও। আই 3x, পি দেখো আমাদের 10x, সময়টা 5 বছর বলেছে, টি 5 দিব, আর আর এর মানটা কিন্তু বের হবে 100। এক্স এক্স কেটে দাও, 0 0 কাটাও, 5 2 10। তাহলে লক্ষ্য করে এখানে হার সমান সমান কত পাচ্ছে, 3 দিয়ে 6, দেখো 6% আমাদের অ্যান্সার। তো এখানে আমাদের সুদের হারটা পার্সেন্টেজ দেয়নি, যাই হোক আমাদের 6 যেটা আর এর মানটা বেরিয়েছে সুদের হার, সি নাম্বার অপশানটা আমাদের আসবে। পরের প্রশ্ন দেখো, 1-এর 2 নম্বর প্রশ্নটা বলছে কোন শর্তে এই যে দ্বিঘাত সমীকরণটা আছে এই সমীকরণের একটি বীজ শূন্য হবে। তাহলে এখানে দেখো আমরা যদি সিটাকে শূন্য নিয়ে নিই, মানে আমাদের সি নাম্বার অপশানটি হবে সি শূন্য হতে হবে। সি শূন্য বলতে সিটা আমাদের নাই, তাহলে সমীকরণটা দাঁড়িয়ে গেল a² প্লাস bx, সিটা তো শূন্য ধরে নিলাম, তাহলে এখান থেকে এক্স কমন নিয়ে নাও, ax প্লাস বি ইজিক্যাল টু 0। এখান থেকে আমরা হয় দেখো এক্স ইজিক্যাল টু 0 তো বলতে পারবো, তাহলে সিটা শূন্য হলে এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ কিন্তু শূন্য হবে, যেটা আমাদের প্রশ্ন বলেছে। তাহলে আমাদের অ্যান্সারটা সি নাম্বার। পরের প্রশ্ন আমরা চলে আসবো, 1-এর 2 নম্বর করলাম, এবার 3 নম্বর প্রশ্ন। আর 3-এর প্রশ্নটা আমাদের কি বলছে, একের 3 নাম্বার। দেখো এই সমীকরণ থেকে থিতার মানটা বের করব আমরা, তারপর এখানে পুট করে এই রাশিটার মান বের করব। ট্যান থিতা, আচ্ছা ট্যান 2 থিতাকে আমরা এদিকে নিয়ে আসি, 1/tan 2 থিতা হয়ে যাবে। ট্যান থিতা এটা আমরা কট 2 থিতা করতে পারবো। কটকে ট্যান করে 90 ডিগ্রি মাইনাস 2 থিতা এটা করতে পারবো প্রয়োগ করে সূত্র। উভয় দিকে ট্যান ট্যান ভ্যানিশ করো, থিতা সমান সমান 90 ডিগ্রি মাইনাস 2 থিতা। তাহলে এদিকে থিতা এদিকে নিয়ে এসে দেখো 3 থিতা হবে, মাইনাস 2 থিতা এদিকে নিয়ে আসো, এসে যোগ হবে 1টা 2টা 3টা, এদিকে 90 ডিগ্রি, 3 দিয়ে কাটাকাটি করো 30 ডিগ্রি। তাহলে থিতার মানটা আমরা কত পেয়ে গেলাম, 30 ডিগ্রি। আমাদের যে রাশিটার মান বের করতে বলেছে sin² 2 থিতা, থিতা হচ্ছে 30 ডিগ্রি, প্লাস tan² 2 থিতা, থিতা হচ্ছে 30 ডিগ্রি, sin² এখানে 60 ডিগ্রি হবে, tan² এখানে 60 ডিগ্রি। আচ্ছা sin 60 ডিগ্রির মান √3/2 তার হোল স্কোয়ার, tan 60 ডিগ্রি হচ্ছে আমাদের কত, √3 তার হোল স্কোয়ার। আমরা 3/4 পাবো, 3 পেয়ে যাবো। তাহলে এখানে দেখো ভগ্নাংশে যোগ বিয়োগ করো, 3 4 3 12, এটা আমরা কত পেয়ে যাবো, 15/4। আর 15/4 দেখো আমরা যদি এখানে ভাগ করে নিই,
তাহলে দেখো কত নাম্বার অপশানটা পাবো, এটাকে ভাগ করে দাও। তাহলে এখানে 4 3 12, 3 নামবে, 3×3/4, দেখো 3×3/4। তোমরা যদি অপশান দেখো সেটা কিন্তু আমাদের বি নাম্বার অপশানটা মিলছে। পরের প্রশ্ন আমরা চলে আসবো, এরপরে 4 নম্বর প্রশ্ন। দেখো 4-এর প্রশ্নটা কি বলছি, 1-এর 4 নম্বরটা। ও কেন্দ্রবৃত্তের পি কিউ একটি ব্যাস, পরিধির উপর আর একটি বিন্দু পি আর আর কিউ সমান বলে দিয়েছে। তাহলে কোন আর পি কিউ এর মান বের করতে বলেছে। চলো আমরা একটি বৃত্তের ছবি তৈরি করি। এখানে পি কিউ ব্যাস বলে দিয়েছে আমাদের, পি কিউ ব্যাস, বৃত্তের উপর একটি বিন্দু আমাদের আর বিন্দু বলেছে, আর পি আর আর কিউ মানে পি আর আর কিউ। তা দেখো এই যে পি আর আর কিউ সমান, তাহলে দুটো বাহু সমান হলে দুটো কোণ সমান হয়, এটা আমরা জানি। এবার দেখো আমাদের যে কোণটা বের করতে বলেছে আর পি কিউ, আর পি কিউ মানে এই কোণটা বের করতে বলেছে। দেখো এই কোণটা আমরা 90 ডিগ্রি পাবো কি করে, দেখো ব্যাস নিয়ে যে বৃত্তস্থ কোণ পি আর কিউ কোণটা, তো এটাকে এই কোণটাকে অর্ধবৃত্তস্থ কোণ বলা হয়, আর অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ 90 ডিগ্রি হয়। আচ্ছা, তাহলে এই দুটো বাহু সমান বলে এই দুটো কোণ যে সমান, তাহলে এই যদি একাই 90 ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হবে, কারণ একটি ত্রিভুজের 3টি কোণের যোগফল হয় 180 ডিগ্রি। এই একাই 90 ডিগ্রি, তারা দুজনে মিলে 90 ডিগ্রি, এবং দুজন সমান কোণ, তাহলে কত ডিগ্রি করে হবে, 45 ডিগ্রি করে হবে দুজনই। তো দেখো এই যে কোণের মানটা বের করতে বলেছিল, আমরা 45 ডিগ্রি পেয়ে গেছি, আমাদের বি নাম্বার অপশনটা। 5-এর প্রশ্নটা দেখো, 5-এর প্রশ্নটা কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুর আয়তন বৃদ্ধি পাবে। 1-এর 5 নাম্বার। আচ্ছা, শঙ্কুর ব্যাসার্ধ আমরা আর ধরলাম, আর শঙ্কুর উচ্চতা আমরা এই ধরে নিলাম। তার শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ। সূত্রগুলো মনে রাখবা, এটা হচ্ছে শঙ্কুর আয়তনের সূত্র। এবার ব্যাসার্ধটা তো আরই রাখবে, কিন্তু উচ্চতা দ্বিগুণ করবে, 2h হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে শঙ্কুর আয়তন কত পাবা, 1/3 পাই আর স্কোয়ার, উচ্চতা 2h হয়ে গেছে। এখন দুইটাকে সামনে নিয়ে এসো, 1/3 পাই আর স্কোয়ার এইচ। দেখো আগের চেয়ে আয়তনটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, তাহলে আমাদের দেখো শঙ্কুর আয়তন বৃদ্ধি পাবে, শতকরা বের করতে বলেছে এখানে। দেখো আমাদের আগে বৃদ্ধি কত পেল, এই যে বড়টা থেকে আগেরটা বাদ দিয়ে দাও, আগে যেটা ছিল, তাহলে কত হবে দেখো তো। এটা দেখো এই জিনিসটা আমাদের এটা দুটো আছে, এই যে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখানে দুটো আর এখানে একটা, তার দুটো থেকে একটা চলে গেলে একটা থেকে যাবে। এবার শতকরা বৃদ্ধি দেখো, শতকরা বৃদ্ধি কি করে বের করবা, শতকরা বৃদ্ধি পাবা, যেটা বৃদ্ধি পেলো সেটা উপরে লিখো, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার কি থেকে আয়তনটা বৃদ্ধি পেয়েছে, প্রথমে আয়তন ছিল এটা, এটা থেকে তো আয়তনটা বৃদ্ধি পেয়েছে। এবার যেটা ছিল প্রথমে সেটা নিচে বসিয়ে দাও, 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর যেহেতু শতকরা বৃদ্ধি 100 দিয়ে গুণ করে দিবা। ওকে, আচ্ছা এখানে দেখো এটা তো সমান, এটা কেটে গেল, তাহলে আমাদের কিন্তু 100 রয়ে যাচ্ছে, 100% আমাদের কিন্তু অ্যান্সার 100%। দেখো আমাদের ডি নাম্বার অপশনটা মিলছে। 6 নাম্বার প্রশ্ন আমরা চলে আসবো। দেখো 6 প্রশ্নটা কি বলেছে, 1-এর 6, এই যে আমাদের সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলির মধ্যমা বের করতে বলেছে। আচ্ছা মধ্যমা আমরা কি করে পাবো, মধ্যমা পাওয়ার জন্য সংখ্যাগুলোকে আগে ছোট থেকে বড় আকারে সাজাও। এখানে সবচেয়ে ছোট দেখো 32 পাবা, এই যে 32, তাহলে 32কে আগে লিখো। তারপরে ছোট দেখো 32 পর 33 আছে, 33 লিখো। 33 পরে দেখো ছোট কে আছে 48, 48 বসিয়ে দাও। 48-এর পর দেখো 48-এর পর তোমরা 70 পেয়ে যাবা ছোট, 70 পর দেখো তোমরা পেয়ে যাবা এখানে 70-এর পর যে ছোট সংখ্যাটা আছে তোমরা কিন্তু 86 পাবা, তাহলে 86 বসিয়ে দেবো। 86-এর পর আছে 94, 94 বসিয়ে দেবো। এভাবে ছোট থেকে বড় আকারে তৈরি করে নিবা, তারপরে মধ্যমা তোমরা সহজে বের করতে পারবা। দেখো মধ্যমা কি করে পাবা, কটা সংখ্যা আছে গুনে নাও, 1 2 3 4 5 6, মানে জোড় সংখ্যা আছে, তাহলে জোড় সংখ্যা থাকলে এদিকে দুজন এদিকে দুজন বাদ দিয়ে দাও, তাহলে এই যে দুটো সংখ্যা মধ্যে আছে এদের যে গড় মানটা পাবা, গড় মান বলতে এই দুটোকে যোগ করব আর 2 দিয়ে ভাগ করব,
এটা হচ্ছে গড় মান, এটাই হবে মধ্যমা আমাদের। তা দেখো এখানে যদি যোগ করো 48 আর 70 যোগ করে 118 পেয়ে যাবো, আর নিচে 2 দিয়ে ভাগ, এটা 2 দিয়ে আমরা কাটাকাটি করবো, ঠিক আছে। দেখো এখানে 8 আর 7 4 11, হ্যাঁ 118, তা 2 দিয়ে কাটাকাটি 2 পাচ্ছে 10 আর 2 নং 18, দেখো আমরা কত পেয়েছি 59 পাচ্ছি আমাদের অ্যান্সারে, কিন্তু 59 হবে। দেখো অপশনগুলোতে 59 দেওয়া নাই, এখানে দেখো আমি সি নাম্বারটা এটা 5 যদি হয়ে যায়, এই জায়গাটা যদি 69 না হয়, যদি 59 হয়, তাহলে কিন্তু আমাদের সি নাম্বার অপশনটা আসবে। ওকে, যেহেতু এখানে কিন্তু অপশনগুলো ঠিক দেয়নি, আমাদের আসছে 59 দিয়েছি 69, তা তোমরা একটু দেখে নিবা আনসারটা। আচ্ছা, এরপরে আমরা দেখো চলে আসবো আমরা 2-এর 1 নম্বর প্রশ্নে। তাহলে লক্ষ্য করে এখানে কি বলেছে, এখানে শূন্যস্থান প্রশ্নগুলো আছে 2-এর 1 নম্বর। যদি 4টি সংখ্যা দেওয়া আছে এভাবে সমানুপাতে থাকে, তাহলে ওয়াই মানটা বের করতে বলেছে। 4টি সংখ্যা যদি সমানুপাতে থাকে, তাহলে প্রথম দুটোর অনুপাত সমান সমান শেষের দুটোর অনুপাত হয়ে যাবে। এটা মনে রাখবা, প্রথম দুটোর অনুপাত সমান সমান শেষের দুটো সংখ্যার অনুপাত। দেখে আমরা বাই করে নিই, এখানে এক্স এক্স কেটে গেল, তারপর যখন করলে ওয়াই সমান সমান 3 3 9, তাহলে ওয়াই মানটা কিন্তু 9 পেয়ে যাচ্ছে। পরের প্রশ্নে আমরা চলে আসবো, তোমরা চলে এসো 382 পেজের পরের যে পেজটা আছে। তো কি বলছি আমরা, এরপরে আমরা করাবো 2-এর 2 নম্বর প্রশ্নটা। এখানে বলছে এ 500 টাকা 9 মাসের জন্য, বি 600 টাকা 5 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করলে লভ্যাংশ তাদের মধ্যে কি অনুপাতে বণ্টিত হবে। এটা হচ্ছে 2-এর 2 নম্বরটা। এখানে দেখো এ আছে আর আমাদের বি আছে, তাই তো। তাহলে এর দেখো 500 টাকা কত মাস খাটে, 9 মাস খাটে, 9 দিয়ে গুণ করো। আর বি এর যে 600 টাকা আছে, আমি অনুপাত তৈরি করে দিলাম, 600 টাকাটা 5 মাস খাটে, 5 দিয়ে গুণ করে দাও। তাহলে এই যে মূলধনের অনুপাতটা 1 মাস হিসাবে, তো মূলধনের অনুপাতটাই হবে আমাদের লভ্যাংশ অনুপাত। একই সময়ের ক্ষেত্রে মূলধনের অনুপাতটাই হয় লভ্যাংশ অনুপাত। ওকে, তাহলে এই অনুপাতে কিন্তু লভ্যাংশ বণ্টিত হবে। চলো সরল করে নাও, দুটো শূন্য কেটে দেবো, এই 5 5 কেটে দাও। আচ্ছা, এখানে 3 দিয়ে কাটাকাটি করো, 3 দিয়ে 6 আর 3 3 9, 3:2, তাহলে আমাদের অ্যান্সারটা হবে 3:2। এই অনুপাতে আমাদের কি লভ্যাংশটা বণ্টিত হবে, মানে ভাগ হবে। পরের প্রশ্ন দেখো, দিয়ে 3 নম্বরটা। অকেন্দ্র বৃত্তের এ বি ও সি ডি যে দুটি দৈর্ঘ্য সমান বলে দিয়েছে, একটা বৃত্ত আছে, এখানে দুটি জে আছে, আমি একটা জে এনে নিলাম এ বি জে, একটা জে নিলাম সি ডি জে। এবার যে দুটি দৈর্ঘ্য সমান বলে দিয়েছে, কেন্দ্র আমরা এখানে কেন্দ্র নিয়ে নিচ্ছি, কেন্দ্র আমরা ও নাম দিয়ে দিলাম। এবার আমরা এখানে যে কোণটা বলেছে এ ও বি, আমাদের এ ও বি এই যে কোণটা আছে, এই কোণটা 60 ডিগ্রি বলে দিয়েছে। আর কোণ সিওডি থেকে আমরা যোগ করব, এই সিওডি এই কোণের মানটা বের করতে বলেছে। দেখো এই অঙ্কটা আগের ক্লাসে ছিল আমাদের, চলো আবার করিয়ে দিয়েছে তোমাদের। লক্ষ্য করো এখানে এই যে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ, এ ও বি ও সিওডি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ আমরা দেখাতে পারবো। সর্বসম প্রমাণ কি করে দেখাবো, দেখো এ বি আর সিডি সমান, একটা শর্ত সমান। দেখো এখানে ও এ আর ও ডি সমান হবে, এরা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে দুটো শর্ত সমান। আর ও সি আর ও বি সমান, দেখো 3টি শর্ত সমান। তা দুটি ত্রিভুজ থেকে 3টি শর্ত সমান দেখালি দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যাবে। আর সর্বসম ত্রিভুজে অনুরূপ কোণগুলো সমান হয়, এই যে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, অনুরূপ কোণ। তাহলে এটা 60 ডিগ্রি হলে এই কোণটা হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে সিওডি কোণটা আমরা কত পেয়ে গেলাম, 60 ডিগ্রি। তোমাদের আগের যে সেট 1টা দিলাম প্রথম ক্লাসটা, সেই ক্লাসে কিন্তু অঙ্কটা ছিল। এরপর আমরা চলে আসবো পরের প্রশ্নে, 4 নম্বর প্রশ্নে। 4এর প্রশ্নটা কি বলছে, 2-এর 4। আচ্ছা, আমাদের এখানে 4/sec স্কোয়ার থিটা আছে। আচ্ছা, আমরা এই স্যাককে আমরা কস করতে পারবো, কস স্কোয়ার থিটা। আচ্ছা, 1/1 প্লাস কট স্কোয়ার থিটা, এটাকে তোমরা কসেক স্কোয়ার থিটা লিখতে পারবে, এটা সূত্র আছে, এই যে কসেক স্কোয়ার থিটা। তোমরা জানো যে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1 হয়, সেখান থেকে কিন্তু এটা পেয়ে যাবো আমরা, 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান সমান কসেক স্কোয়ার থিটা। আর দিকে আছে 3 sin
স্কোয়ার থিতা, 4 কস স্কোয়ার থিতা, 1 কসেক আছে, এটাকে সাইন লিখতে পারবা, সাইন স্কোয়ার থিতা, 3 সাইন স্কোয়ার থিতা, 4 কস স্কোয়ার থিতা। এটা দেখো 3টা আর 1টা 4টা হয়ে যাবে, 4 সাইন স্কোয়ার থিতা, 4 কমন নিয়ে নাও, কস স্কোয়ার থিতা, সাইন স্কোয়ার থিতা। এর মধ্যে আমরা 1 জানি, তাহলে 4 ইন্টু 1, তো দেখো আমরা 4 পেয়ে গেলাম অ্যান্সারটা। একটি নিরেট অর্ধগোলকের তলের সংখ্যা, একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা 2টি হয় কি করে? দেখো অর্ধগোলক বলতে একটা বাটি, এই যে বাটি দেখো, তাহলে এখানে একটা বক্রতল আছে আর একটা সমতল আছে, এই যে তলটা বৃত্তাকার তল, সমতল, বক্রতল আর সমতল নিয়ে 2টি তল অর্ধগোলকের। আচ্ছা 5 নম্বর হয়ে গেছে। এরপর আমরা চলে আসবো 6 নম্বর প্রশ্নে। দেখো 6 প্রশ্নটা কি বলছে, আমাদের 2-এর 6 নাম্বার। আমাদের দেখো সামেশন i থেকে 1 10 অবধি আছে, 10 i আর নিচে 11 আছে, এর মানটা বের করতে বলেছে। দেখো এর মানটা আমরা কী করে পাবো, লক্ষ্য করো, সামেশন মানে কি 1 থেকে 10, মানে এখানে এই যে দেখো এই যে 10/11 আয়ের জায়গায় 1 বসাবো, মানে গুণ দিয়ে 1 বসালাম, প্লাস সামেশন মানে যোগ করে যাবে, তারপর আবার 10/11 গুণিত 2, এভাবে করে আমাদের কিন্তু চলতে থাকবে। কত অবধি চলতে থাকবে? আমাদের কিন্তু 10 অবধি চলতে থাকবে, মানে 10/11 গুণিত 10, তাই তো। এখানে 3 আছে, 4 আছে, সবগুলো লিখলাম না আমরা। এবার তোমরা লক্ষ্য করো এখানে 10/11 আমরা কিন্তু কমন নিতে পারবো, তাহলে হয়ে যাবে 1 2 ডট ডট প্লাস এখানে 10 অবধি, 10/11। এখন দেখো 1 থেকে 10 অবধি এই যে স্বাভাবিক সংখ্যার যোগফল, তাহলে এর একটা সূত্র আছে, স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র এভাবে অ্যাপ্লাই করো, এই যে 10 ইন্টু 10 প্লাস 1/2, ঠিক আছে, এইভাবে সূত্রটা মনে রাখবা। সূত্রটা এখানে দেখাই, দেখো যে কোনো স্বাভাবিক সংখ্যা 1 2 ধরো আমাদের n অবধি আছে, তাহলে এই যে স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র 1 থেকে n অবধি, স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্রটা n ইন্টু n প্লাস 1/2, ঠিক আছে, এই সূত্রটা মনে রাখবা। সেই সূত্র আমি অ্যাপ্লাই করে দিয়েছি। তোমরা এখানে সবগুলো সংখ্যা বসিয়ে যোগ করতেও পারো, ঠিক আছে, একই মান পাবা, কিন্তু এটা তোমাদের সহজে হয়ে যাবে সূত্র জানা থাকলে। 10/11, এখানে 2 পাচ্ছে 10, আর এখানে তোমরা এটা 11 পাবা, 11 পাচ্ছে 55 পেয়ে যাবা, 11 পাচ্ছে 55, তাহলে 10 পাচ্ছে কত হয়ে যাবে, 10 পাচ্ছে 50, অ্যান্সারটা কিন্তু আমাদের 50। ভালো অঙ্ক ছিল একটা। এরপরে আমরা 3-এর প্রশ্নগুলো চলে আসবো, সত্য মিথ্যা। আচ্ছা 3-এর 1-এর প্রশ্নটা দেখো কি বলছে। 3-এর 1 নম্বর, দেখো আমাদের দেওয়া আছে x ভেরিয়েস z দেওয়া আছে, আর y ভেরিয়েস z এটা দেওয়া আছে। এই দুটো ভেদ থেকে এই ভেদটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা তা আমরা ভেদ তুলে দিই, x সমান সমান k1z, আর এখানে y সমান সমান k2z। আমাদের দেখো x প্লাস ওয়াই ভেরিয়েস z দেখাতে বলেছে, তো তাহলে আমরা কি করব, আমরা যোগ করে নিব, x প্লাস ওয়াই সমান সমান k1z প্লাস k2z, এখানে k1 প্লাস k2, আমরা জেডটা কমন নিয়ে এলাম। তা লক্ষ্য করে এখানে x প্লাস ওয়াই, এই যে k1 প্লাস k2, তোমাদের বলে রাখি এই যে k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক, এটা পাশে কিন্তু তোমরা বলে দিবা। এই যে বড় যে একটা ধ্রুবকটাকে আমরা একটা ছোট ধ্রুবক n নিয়ে নিলাম, এবার ধরে নিলাম আমরা। তাহলে দেখো x প্লাস ওয়াই সমান সমান ধ্রুবক তুলে দিয়ে তোমরা ভেদ নিয়ে আসতে পারবা, ঠিক আছে। তো দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল প্রমাণটা চলে এসেছে, তাহলে কিন্তু এটা কি হবে, অ্যান্সারটা সত্য হবে। পরের প্রশ্ন দেখো, 3-এর 1 নম্বরটা করলাম, 3-এর 2 নম্বর। দুটি চতুর্ভুজে অনুরূপ কোণগুলির সমান হলে চতুর্ভুজ দুটি কি সদৃশ্য হবে? আচ্ছা তা দেখো দুটি চতুর্ভুজ, আমি যদি বর্গক্ষেত্র দেখাই, একটি বর্গক্ষেত্র আরেকটি বর্গক্ষেত্র নিয়ে নিলাম, এটা বড় করে রাখলাম, এই দেখো। তাহলে লক্ষ্য করে এখানে এই চতুর্ভুজে এই যে বর্গক্ষেত্র চতুর্ভুজটা আছে, এই কোণগুলো আমাদের কিন্তু 90 ডিগ্রি করে আছে, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি।
তাহলে এই যে চতুর্ভুজটা বর্গক্ষেত্র আছে, এরও কোণগুলো কিন্তু 90 ডিগ্রি করে, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তা দেখো কোণগুলো যখন সমান আছে, তাহলে এই দুটি চতুর্ভুজকে আমরা কি বলতে পারবো? সদৃশ্য সদৃশ্য চতুর্ভুজ বলতে পারবো, কারণ অনুরূপ কোণগুলি কি সমান আছে, তাই তো? এটাই তো বলেছে, দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে সেই দুটি চতুর্ভুজকে আমরা সদৃশ্য চতুর্ভুজ বলতে পারবো। তো এটা আমাদের কি আছে? সত্য আছে। সেটা আমরা সত্য পেলাম, এটাও আমরা সত্য পেলাম 2 নম্বরটা। 3এরটা দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। হ্যাঁ, এই কথাটা ঠিক। ঠিক আছে, এটাও কিন্তু আমাদের সত্য হবে। এটা কিন্তু আমাদের আগের সেটও ছিল। কি করে দেখো, একটা সমকোণী ত্রিভুজ দেখো, সরি, হ্যাঁ সমকোণী ত্রিভুজ হবে। আগে শঙ্কুটা আমরা, শঙ্কুর ছবিটা আগে নাও। এই যে আমাদের শঙ্কুর ছবি, আমরা ওই হচ্ছে ভূমির ব্যাসার্ধ আর, বি নাম দিয়ে দেবো, ও বিটা উচ্চতা আর এ বি হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে একটি শঙ্কুর উচ্চতা, ভূমির ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতাগুলো দেখো, এই যে এ ও বি সমকোণী ত্রিভুজ আছে, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজে বাহুত্রয় হচ্ছে এটা, তাহলে এটা আমাদের সত্য হবে। এই অঙ্কটা আগের ক্লাসে ছিল আমাদের। পরে আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নে। দেখো 4-এর প্রশ্নটা, এর মানটা 1 বলেছি, এই কত বেরোয় আমাদের? আমাদের আছে সাইন 12 ডিগ্রি কস 78 ডিগ্রি। দেখো 12 ডিগ্রি আর 78 ডিগ্রি যোগ করে 90 ডিগ্রি পাবা। তাহলে আমি 78 ডিগ্রি জায়গায় লিখবো 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। 90 থেকে 12 বিয়োগ করে 78 পাবা। সাইন 12 ডিগ্রি, এখানে দেখো পুরো কোণের সূত্র, কস 90 ডিগ্রি মাইনাস থিতা, সেটা কিন্তু কত হবে? সাইন থিতা হয়ে যাবে, সাইন 12 ডিগ্রি হয়ে যাবে। এবার সাইন 12 ডিগ্রি মাইনাস সাইন 12 ডিগ্রি কেটে যাবে, কেটে গিয়ে আমাদের 0। দেখো 0 পাওয়া যাচ্ছে, এখানে 1 বলেছে, তা তোমরা অ্যান্সারটা মিথ্যা লিখে দেবা। 5 নম্বর প্রশ্ন আমরা চলে আসবো। 5-এর প্রশ্নটা কি বলেছে? 3-এর 5, একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত দেওয়া আছে। রাজুর মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। দেখো এখানে রাজু আর আসিফ আছে, দেখো রাজু ইজ টু আসিফ। দেখো রাজুর যে লাভটা, আমি লভ্যাংশের অনুপাতটা বের করব। রাজুর মোট লাভ 80 টাকা আর আসিফের আছে 100 বলেছে এখানে, তাহলে এখানে লভ্যাংশের অনুপাতটাই হবে মূলধনের অনুপাত। ঠিক আছে, তো চলো এখানে লভ্যাংশের অনুপাতটা করি। একটা শূন্য কেটে দাও, আর এখানে 2 দিয়ে ভাগ করে 2 4 8, 2 5 10, দেখো 4:5 পাচ্ছি, কিন্তু এখানে বলেছে আমার তো 5:4 বলেছে। তাহলে কিন্তু দেখো এই অনুপাতের ক্ষেত্রে কিন্তু রাজুর লাভটা 80 টাকা, আসিফের লাভটা 100 টাকা কিন্তু পাওয়া যাবে না এই অনুপাত থেকে, তাই না? কারণ তোমাদের জানতে হবে একই সময়ের ক্ষেত্রে লভ্যাংশের অনুপাত যেটা হবে সেটা কিন্তু মূলধনের অনুপাত হবে, তাই তো? তার জন্য এখানে আমাদের মিলেনি, এটা তোমরা অ্যান্সারটা মিথ্যা লিখবা। আমরা 6 নম্বর প্রশ্ন চলে আসবো। 6 নম্বর প্রশ্নটা কি বলছে? 3-এর 6, এখানে আমাদের বলছে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলি তথ্যের মধ্যমা কি 18 হবে? আচ্ছা, তা মধ্যমা আমরা বের করতে জানি, সংখ্যাগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাও। প্রথমে ছোট 3 আছে, এই যে 3, তারপরে 5, 3 5, তারপরে কি আছে 14, তারপরে 18, 18 আছে, তারপরে আছে 20 আছে। এই দেখো, এখন মধ্যমা দেখো দুজন দুজন বাদ দিলে মধ্যে কিন্তু আছে 14, তাহলে মধ্যমা 14 পাওয়া যাচ্ছে, এখানে 18 বলে দিয়েছি, তোমরা মিথ্যা লিখে দিবা। এরপরে আমরা 4-এর প্রশ্নগুলো চলে আসবো। দেখো 4-এর 1 প্রশ্নটা কি বলছে? বলছে এখানে 4-এর 1 নম্বর, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা হয়। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা। রাজীবের মূলধন দেওয়া আছে, লাভও দেওয়া আছে, তাহলে রোহনের মূলধন কত সেটা বের করতে বলেছে। আচ্ছা, আমরা এখানে ধরি রোহনের মূলধন,
রোহনের মূলধনটাকে আমরা ধরে নেব x টাকা ধরে নিলাম। তাহলে দেখো তো এখানে আমরা যদি দুজনের মূলধন অনুপাত বের করি, প্রথমে কাকে নেব আগে? এখানে আমাদের আছে কে? রাজীব আছে আর রোহন আছে। আমি আগে রাজীবে লিখি, রাজীব ইজ টু রোহন। দেখো রাজীবের মূলধন আছে 6,000 টাকা আর রোহনের মূলধন x। এবার এখান থেকে আমরা রাজীবের লভ্যাংশ বের করার চেষ্টা করব। তাহলে রাজীবের লভ্যাংশ, তো এখানে কিন্তু রাজীবের লভ্যাংশ দেওয়া আছে, কিন্তু x দিয়ে একটা রাজীবের লভ্যাংশ বের হবে, সেটা আবার এর সঙ্গে সমান করে x এর মানটা পেয়ে গেলে অ্যান্সার চলে আসবে। রাজীবের লভ্যাংশ কি হয়? রাজীবের দেখো 6,000টা আছে মূলধন, তো 6,000 উপরে আর নিচে আনুপাতিক যোগ 6,000 প্লাস x। এবার গুণ করো মোট লাভ যেটা দেওয়া আছে, মোট লাভ এখানে 1500 টাকা বলে দিয়েছি। এবার এই যে রাজীবের লভ্যাংশটাই যেটা আমাদের বলেছে কত, 9,900 টাকা, 900 সঙ্গে সমান। এখান থেকে সরল করে x এর মানটা বের করে নিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে, রোহনের মূলধনটা পেয়ে যাব। তাহলে এখানে সরলটা করো, এখানে 0 0 কেটে দাও, 3 3 9, 3 5 15, 3 2 6, 3টা 0 বসে যাবে, এখানে 1 আছে। তাহলে আমাদের রয়ে গেল, দেখো বর্গগুণ করো, 6,000 প্লাস x সমান সমান, এটা এদিকে দেখো এটা আমাদের 10,000 আসছে দেখি। তাহলে x এর মানটা দেখো 10,000 থেকে 6,000 বিয়োগ হবে, তাহলে আমাদের চলে আসবে 4,000 টাকা। তাহলে রোহনের মূলধন কিন্তু 4,000 টাকা, এটা কিন্তু অ্যান্সার আমাদের। পরের প্রশ্ন দেখো, আমরা চলে আসবো 4-এর 2 নম্বর প্রশ্নে। 4-এর 2 এর প্রশ্নটা কি বলছে? এখানে কি বলছে দেখো, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে তা নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে আমাদের দেখো বার্ষিক কি বলেছে, শতকরা চক্রবৃদ্ধি সুদ, এখানে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক আছে এটা। তাহলে আমাদের কিছু টাকাটা মানে যেটা আসল সেটা আমরা ধরে নেব x টাকা ধরে নিলাম, সেই আসল কিছু টাকায় মানে x টাকাটা n বছরে দ্বিগুণ বলেছে। n বছরের দ্বিগুণ বলতে মানে সমূল চক্রবৃদ্ধিটা দ্বিগুণ হবে আমাদের, সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি দ্বিগুণ বলেছে মানে কত হয়ে যাবে, আসলের দ্বিগুণ মানে 2x হয়ে যাবে। আচ্ছা, সমূল চক্রবৃদ্ধির সূত্র তোমাদের জানতে হবে, p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, আর এটা হচ্ছে 2x এই মানটা। আচ্ছা, p আসলটা আমাদের x, 1 + r/100, সময়টা কিন্তু n বছরই বলেছে, আমরা এখানে n রাখবো, আর এদিকে 2x আছে। এবার এখানে x কেটে দিলাম, আমাদের রয়ে গেল 1 + r/100 হোল টু দি পাওয়ার n সমান 2। একে আমি 1 নং নাম দিয়ে দিলাম। এরপরে দেখো আমাদের যেটা বলেছে প্রশ্নে, বলেছে যে কত বছরে 4 গুণ হবে, তাই তো, সেই আসলটা x টাকাটা কত বছরে 4 গুণ হবে, মানে 4x টাকা হয়ে যাবে কত বছরে। আমরা এখানে ধরে নিই যে y বছরে 4 গুণ হবে, 4 গুণ হবে, মানে আমাদের এই যে p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n, এই যে সমূল চক্রবৃদ্ধিটা হয়ে যাবে 4 গুণ মানে 4x গুণ, মান বসাও x × 1 + r/100, আর সময়টা কিন্তু আমরা কত ধরেছি, y ধরেছি এখানে, তাহলে n এর জায়গায় কিন্তু y বসাবো, 4x, x কেটে দাও, 1 + r/100 হোল টু দি পাওয়ার y, y এর মানটাই কিন্তু আমাদের বের করতে হবে। দেখো 4কে আমরা 2 এর স্কয়ার করে দিলাম, 1 + r/100 পাওয়ারে y। দেখো এই যে আমাদের লক্ষ্য করো 1 নঙে 2 এর মানটা কিন্তু এটা, তাহলে আমরা করবো কি, 2 এর জায়গায় 2 এর মানটা আমরা বসিয়ে দিই। 2 এর মান আছে 1 + r/100 হোল টু দি পাওয়ার কত আছে, এই যে n,
পাওয়ার আবার স্কোয়ার ছিল, তো আমরা স্কোয়ার দিব। ওকে, এদিকে রেখে দিলাম। এটা কিন্তু এখানে বোঝার ব্যাপার আছে, এই যে 2টা আছে, 2-এর মান যেহেতু আমাদের জানা আছে 1 নঙে, সেই 2-এর জায়গায় 2-এর মানটা কিন্তু আমরা বসিয়ে দিয়েছি যেটা ছিল। ওকে, স্কোয়ার ছিল বলে স্কোয়ার দিলাম। এবার আমরা কি করবো দেখো, 1 প্লাস r/100, এই n আর 2 এটা কিন্তু পাওয়ার পাওয়ারে গুণ হয়ে যায়, এটা কিন্তু তোমরা 2n করতে পারবা সূচকের নিয়মে। এখন দেখো এই যে মূল সংখ্যা সমান দেখতে পাচ্ছ, মূল সংখ্যা দেখো একই আছে না, মূল সংখ্যা সমান হলে পাওয়ার সমান হয়ে যায়। তাহলে পাওয়ারটা দেখো, এই যে y আছে, y সমান সমান হয়ে যাবে কত, 2n। তো আমাদের বলেছিল কত বছরে, তো অ্যান্সারটা কিন্তু পেয়ে গেলাম 2n বছরে। 2n বছরে 4 গুণ হবে, অ্যান্সার 2n বছর। পরের প্রশ্ন আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে। 3 প্রশ্নটা আমাদের কি বলছে, চারের 3 নাম্বারটা। একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের বীজদ্বয়গুলি দেওয়া আছে -5 -7 হলে a ও b এর মান বের করতে বলেছে। আচ্ছা, মানে এখানে দেখো দ্বিঘাত সমীকরণটা কত আছে, a² প্লাস bx প্লাস 35 আছে সমান সমান 0। আচ্ছা, এখানে বীজ বলতে দেখো x এর মান কিন্তু -5 বলতে পারবো, x এর মান -5, আবার x এর মান -7। তাহলে আমরা প্রথম বীজটা নিলাম, x এর মান -5 ধরে x এর জায়গায় -5 বসিয়ে দেব এই জায়গায়। তাহলে a গুণিত -5 তার হোল স্কোয়ার -5। দেখো এই বি দিয়ে কিন্তু এখানে একটা সমীকরণ পাবো। তাহলে a গুণিত এটা তোমরা পেয়ে যাবো 25, মাইনাস হয়ে যাবে দেখো 5b প্লাস 35। আচ্ছা, এখানে 25a মাইনাস 5b এদিকে -35 হয়ে যাবে, যেখানে সমান সমান শূন্যটা দিতে হবে। 5 দিয়ে ভাগ করো, 5ab সমান সমান -5 7 35। ওকে, একে 1 নং নামতে দিলাম। আচ্ছা, তো আবার দেখো, আবার x সমান সমান আরেকটি বীজ বলেছিল -7 বলেছে, এই যে দুটি বীজ আছে, একটা -7। তাহলে -7 যদি আমরা বসাই, যে সমীকরণটা ছিল আমাদের, এখানে আমরা পুট করে দেব। তাহলে a গুণিত -7 তার স্কোয়ার প্লাস b গুণিত -7 প্লাস 35 = 0। এটা আমাদের 49 a হবে -7b, আর এটা এদিকে নিয়ে চলে এসো -35। 7 দিয়ে ভাগ করো, 7 7 49 b, এটা 7 5 35, আমি 2 নং নাম দিয়ে দিলাম। আচ্ছা, দুটো সমীকরণকে যদি এক জায়গায় লিখে দিই, দেখো 5a মাইনাস b সমান সমান -7, 7a মাইনাস b এটা -5। আচ্ছা, এখানে দেখো অপূরণ করবো, এটা প্লাস করে দিলাম, এটা মাইনাস, এটা প্লাস, b কেটে গেল। তাহলে এদিকে আমাদের দেখো এটা বিয়োগ করে এটা -2a পাবা, এখানেও আমাদের বিয়োগ হবে, এদিকেও কিন্তু কত আসে দেখো, এদিকেও কিন্তু -2 আসছে, মাইনাস মাইনাস কেটে গেল, 2 2 কেটে গেল, এর মানে কিন্তু আমরা 1 পেয়ে গেলাম। এবার আমরা 1 নঙে বসিয়ে দেব, 1 থেকে 1 নং সমীকরণ দেখো এই যে আছে 5a, তাহলে a × 1 মাইনাস b সমান সমান -7 ছিল, মাইনাস b -7, এদিকে -5 মাইনাস b -12, মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে b এর মানটা কত পেয়ে গেলাম, 12। দেখো a এর মান 1, এটা একটা অ্যান্সার, আর b এর মান 12, এটাকে আমাদের অ্যান্সার। আমাদের a ও b এর মান বের করতে বলেছিল, দেখো আমরা কিন্তু a ও b এর মান বের করে নিয়েছি, ঠিক আছে। পরের প্রশ্ন আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্ন। এখানে দেখো 3টি ভেদ দেওয়া আছে, এই 3টি ভেদ থেকে আমাদের বলেছে যে অশূন্য ভেদ ধ্রুবক 3টি, যে ভেদ ধ্রুবক পাবো, 3টি ভেদ থেকে যে ভেদ ধ্রুবক পাবো, সেই ভেদ ধ্রুবক 3টির গুণফল নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তাহলে আমরা এই যে 3টি ভেদ আছে 4-এর 4 নম্বর, তাহলে আমরা কি করব, দেখো প্রথম ভেদটা আগে লিখি,
এক্স ভেরিয়েস ওয়াই জেড আছে, তারপরে এস স্কোয়ার ভেরিয়েস ওয়াই জেড আছে, আর ওয়াই স্কোয়ার ভেরিয়েস জেড এক্স আছে, তারপরে জেড স্কোয়ার ভেরিয়েস কত আছে এক্স ওয়াই আছে, তাই তো। চলো আমরা ভেদগুলো তুলব। এখানে এস স্কোয়ার সমান সমান কে ওয়ান ওয়াই জেড, ওয়াই স্কোয়ার সমান সমান কে টু জেড এক্স, আর এখানে জেড স্কোয়ার সমান সমান কে থ্রি এক্স ওয়াই। আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করো আমরা কি করব, এই যে কে ওয়ান কে টু কে থ্রি মানে ধ্রুবকগুলি মান বের করবো। আর পাশে তোমরা বলবা, অবশ্যই তোমাদের বলতে হবে যে কে ওয়ান কমা কে টু কমা কে থ্রি হলো অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু উল্লেখ করে দিবা। আমরা এখান থেকে কার মানটা বের করবো, কে ওয়ানের মানটা বের করবো। তাহলে এখানে এস স্কোয়ার বাই ওয়াই জেডটাকে নিচে নামালাম কে ওয়ান, আর এখানে ওয়াই স্কোয়ার বাই জেড এক্স কে টু, জেড স্কোয়ার বাই এক্স ওয়াই কে থ্রি। আমরা গুণ করে দেবো। আমরা দেখো আমরা যদি গুণ করি কে ওয়ান গুণিত কে টু গুণিত কে থ্রি, তাহলে এদিকে এস স্কোয়ার বাই ওয়াই জেড, ঠিক আছে, এদিকে হবে ওয়াই স্কোয়ার বাই জেড এক্স, জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। মানে তিনটি সমীকরণকে আমরা গুণ করে দিলাম। তাহলে এখানে তো আমাদের কে ওয়ান কে টু কে থ্রি ধ্রুবক তিনটির গুণফল, চলো কত বের হয় দেখো। দেখো এখানে এক্স দুটো আছে, এখানে এস স্কোয়ার, তাহলে এই যে এখানে কিন্তু এস স্কোয়ার পাবো, এস স্কোয়ার কেটে যাবে। ওয়াই দুটো দেখতে পাচ্ছ, ওয়াই স্কোয়ার হবে, এখানে ওয়াই স্কোয়ার কেটে যাবে। আর জেড দুটো আছে দেখো, এই যে জেড স্কোয়ার পাবো, এখানে জেড স্কোয়ার কেটে গেল, সব কেটে গেল ওয়ান। তাহলে এখানে ধ্রুবক তিনটির গুণফল কিন্তু আমরা ওয়ান পেয়ে যাচ্ছি, ঠিক আছে। ধ্রুবক তিনটির গুণফল আমাদের দেখাতে বলেছিল, যার মানটা কিন্তু আমরা পেয়ে গেছি কত, ওয়ান পেলাম। অ্যান্সারটা কিন্তু আমাদের ওয়ান। চলে আসবো আমরা 5 নম্বর প্রশ্নে। দেখো 5-এর প্রশ্নটা আমরা পড়ব। 4-5 কি বলছে দেখো, ও কেন্দ্র বৃত্তের উপর এবিসি তিনটি বিন্দু এমনভাবে অবস্থিত যে এ ও সি বি একটি সামন্ত্রিক, কোণ এ ও সি এর মান নির্ণয় করো। খুব ভালো একটা প্রশ্ন আছে, চলো ছবিটা তৈরি করে তোমাদের প্রশ্নটা ভালো করে বোঝাবো। তাহলে এখানে একটি ও কেন্দ্রীয় বৃত্ত আমি নিয়ে নিব, ও কেন্দ্রীয় বৃত্ত এভাবে আমি কেন্দ্র ও দিয়ে দিলাম। এবার এখানে আমাদের কি করতে হবে, দেখো আমাদের একটি সামুদ্রিক যে তৈরি করতে হবে, বৃত্তের উপর তিনটে বিন্দু আছে এবিসি। আমি এখানে একটি বিন্দু নিলাম, এই যে আমাদের একটা এ বিন্দু নিলাম, ওকে। তারপর দেখো সামুদ্রিক তৈরি হবে, তো একটু দেখে শুনে ছবিটা একটু আমাদের ভালো করার চেষ্টা করতে হবে। এইভাবে আমি নিলাম এ ও, এখানে সি আর এখানে বি দিয়ে দিলাম। দেখো এ বি সি বৃত্তের উপর তিনটি বিন্দু আছে, আর এ ও সি বি একটি সামুদ্রিক বলে দিয়েছে। তাহলে কোণ এ ও সি মানে এই কোণের মানটা বের করতে বলেছে। খুব ভালো প্রশ্ন। দেখো আমরা প্রথমে ধরে নিব, আমরা ধরে নিচ্ছি যে এই কোণটা এ, তাহলে আমি ধরে নিচ্ছি, দেখো ধরি কোণ এবিসি কোণটা, এবিসি কোণটাকে এ ধরে নিব। তা আমরা তো জানি যে সামুদ্রিকের বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে এখানে কোণ এবিসি সমান সমান হয়ে যাবে কোণ এওসি। তাহলে এটা এ হলে এই কোণটা আমাদের এ হয়ে যাবে। এবার আমরা এই কোণের মানটা পেয়ে যাব, এটা হচ্ছে প্রবৃদ্ধ এওসি, প্রবৃদ্ধ কোণ এওসি। দেখো এই কোণটা আমাদের 180 ডিগ্রির চেয়ে বড় হবে, 180 ডিগ্রির চেয়ে বড় কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। তাহলে এই কোণটা কত হবে, দেখো সম্পূর্ণ যে কোণটা মানে এদিককার কোণটা নিয়ে আমাদের 360 ডিগ্রি এক বৃত্তীয় কোণ হবে, তাই তো। এই যে পুরোটা দেখো, পুরোটা হবে এক বৃত্তীয় কোণ 360 ডিগ্রি। তাহলে এই কোণটা জানা হয়ে গেছে, তাহলে এদিককার কোণটা আমাদের দরকার প্রবৃদ্ধ এওসি, সেটা হবে 360 ডিগ্রি থেকে আমরা এই এ কোণটা বাদ দিয়ে দিব। এই যে দেখো, তাহলে প্রবৃদ্ধ এওসি পেয়ে গেলাম। এখন আমরা এইদিকে একটা পি নিয়ে এলাম চাপ, মানে এ পি বি চাপে, এপিসি চাপে দেখো কেন্দ্রস্থ কোণটা প্রবৃদ্ধ এওসি আছে, এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এওসি।
তাহলে এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, মানে দ্বিগুণ হয়ে যাবে কোণ 2ABC। এই যে ABC কোণ আছে, ABC কোণের দ্বিগুণ 2ABC হয়ে যাবে। কেন্দ্রস্থ প্রবৃদ্ধ AOC কোণটা এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, এটা তোমরা জানো, এটা তোমাদের উপপাদ্যই আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের মানগুলো পুট করে দেবো। প্রবৃদ্ধ AOCর মানটা বের করে রেখেছি 360 ডিগ্রি -A, আর 2, আর দেখো ABC কোণটা তো আমরা A ধরেছি, তাহলে এখানে আমরা A বসিয়ে দেবো, 2A হয়ে যাবে। তাহলে এখানে লক্ষ্য করো, আমি 2A আগে লিখলাম, 360 ডিগ্রি -A এটা পরে লিখলাম, 2A এটা এইদিকে নিয়ে চলে এসো, +A 360 ডিগ্রি। এটা দেখো যোগ করে এটা 3A পেয়ে যাবা, এটা হচ্ছে আমাদের 360 ডিগ্রি। 3 দিয়ে কাটাকাটি করো, 3 একে 3, 3 দিয়ে 6, 0। তাহলে এর মানটা কত পেয়ে গেলাম, 120 ডিগ্রি। ঠিক আছে, এই যে 120 ডিগ্রি। এ বলতে আমাদের এই কোণটা আমরা AOC বলতে পারবো। তাহলে AOC পেয়ে গেলাম কত, 120 ডিগ্রি। এটা আমাদের অ্যান্সার। খুব একটা ভালো প্রশ্ন ছিল। এরপরে আমরা চলে আসবো, আমরা 6 নম্বর প্রশ্নে চলে আসবো। দেখো এখানে আমাদের 4-এর 6-এর প্রশ্নটা কি বলছে, চলো প্রশ্নটা পড়া যাক। বলছে দুটি এক কেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির AB ও AC যে দ্বয় অন্য বৃত্তটিকে যথাক্রমে P ও Q বিন্দুতে স্পর্শ করেছে, প্রমাণ করো PQ = হাফ BC। দেখো আমাদের কিন্তু প্রশ্নটা বুঝতে হবে এবং তা থেকে ছবিটা তৈরি করতে হবে। আচ্ছা, দুটি এক কেন্দ্রীয় বৃত্ত আছে, চলো সেভাবে আগে বৃত্ত দুটি তৈরি করি। মানে দুটি বৃত্তের কেন্দ্র কিন্তু একটাই, এটা বলেছে। তাহলে এইভাবে দেখো, আমরা কি বড় বৃত্তটা তৈরি করে নিই, আর একটা আমরা ছোট বৃত্ত তৈরি করব। এই দেখো, এই যে কেন্দ্র আমি নিয়ে নিলাম, এই জায়গায় যে কেন্দ্র আমরা ও নাম দিয়ে দিলাম। এখন যেটা প্রশ্নে বলেছি যে এই যে দেখো বৃহত্তরটির মানে বড় বৃত্তটির যে বলেছে, দেখো বড় বৃত্তটি দুটি যে বলেছে, AB আর AC যে দ্বয় আছে না, দুটি যে, সেটি হচ্ছে বড় বৃত্তের যে, যা ছোট বৃত্তকে অন্য বৃত্তটি মানে ছোট বৃত্তকে স্পর্শ করেছে P এবং Q বিন্দুতে। দেখো আমি ছবিটা তৈরি করি, ধর এইভাবে আমাদের স্পর্শ করেছে, লক্ষ্য করো ছবিটা এখানে কিন্তু একটু ভালো করে তৈরি করার চেষ্টা করতে হবে। আচ্ছা, আমি আগে এভাবে একটা তৈরি করছি, আমি দেখো পরে আমি এভাবে দেখাচ্ছি। আর এভাবে দেখায়, এই দেখো, মানে এবার আমি নামগুলো দিই তারপরে বুঝতে পারবা। আমি একটা AB, এই যে AB একটি জে আর AC একটি জে। দেখো AB জেটি দেখো এই যে অন্য বৃত্ত মানে ছোট বৃত্তকে এই জায়গায় মানে P বিন্দুতে স্পর্শ করেছে, আর AC জেটি সেই ছোট বৃত্তকে Q বিন্দুতে স্পর্শ করেছে, দেখো এই বিন্দুতে। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে, এই যে PQ, এই যে PQ হাফ, এই যে BC পেয়েছে না, এই যে হাফ BC বলেছে, PQটা হাফ BC, এটা কিন্তু প্রমাণ করতে বলেছে। প্রশ্ন অনুসারে দেখো ছবিটা কিন্তু এভাবে তৈরি হবে, তোমাদের কিন্তু ভালো করে ছবিটাকে তৈরি করে নিতে হবে। তাহলে দেখো ছবি তৈরি হয়ে গেছে, এবার আমরা এটা প্রমাণ দেখাবো। যে প্রমাণ দেখাতে গেলে আমাদের অঙ্কন আছে, অঙ্কনটা তোমরা এই যে OP, এই যে এখানে ব্যাসার্ধ OP আছে না, OP যোগ করো, আর OQ ব্যাসার্ধ, এই যে OP ব্যাসার্ধ আর OQ ব্যাসার্ধ এখানে যোগ করো। এবার দেখো আমরা ব্যাসার্ধ যোগ করে নিয়েছি, এটা অঙ্কন হয়ে গেছে। এবার প্রমাণ দেখো, আমাদের এখানে OPটা লম্ব হবে কার পর, ABর পর লম্ব হবে। কেন লম্ব হবে, মানে এই কোণটা আমাদের 90 ডিগ্রি হবে। কেন, দেখো যে কোনো বৃত্তের উপর যে স্পর্শক আছে সেই স্পর্শ বিন্দু এবং কেন্দ্রগামী যে ব্যাসার্ধ পরস্পর কিন্তু লম্ব হয়, তাই না? তাহলে এখানে OPটা ABর পর লম্ব হবে। একইভাবে আমরা এই যে OQটা লম্ব বলতে পারবো কার পর, ACর পর, এই যে ACর পর লম্ব। আচ্ছা এবার দেখো, এবার ঠিক আছে, এটা লম্ব তো হয়ে গেছে। এখন আমাদের দেখো, আমি বড় বৃত্তের কথা যদি বলি, বড় বৃত্তের ক্ষেত্রে
যে এ বিটা যে আমাদের জে আছে, এই জেটা ব্যাস নয়, এইরূপ একটি জে আছে, এই জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই এ বি জেটিকে সমদ্বিখণ্ডিত করবে। আমাদের একটি উপপাদ্য আছে। তাহলে এখানে কিন্তু আমরা এপি সমান সমান পিবি পাবো। এপি সমান সমান পিবি, কারণটা তোমরা এটা লিখে দিবা। কি লিখবা আমি আবার বলে দিচ্ছি, যেহেতু লিখবা যে ব্যাস নয় এইরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই জেটিকে সমদ্বিখণ্ডিত করি। ঠিক আছে, কারণটা তোমরা বসিয়ে দেবা, এটা উপপাদ্য আছে তোমাদের। তাহলে এপি সমান সমান পিবি। তাহলে আমরা এই যে পি বিন্দুটা, যে পিটা আমাদের কি এবি এর মধ্যবিন্দু পেয়ে গেলাম, এবি এর মধ্যবিন্দু, তাই তো। আচ্ছা, একইভাবে দেখো আমরা কিউ বিন্দুটাকে এসি এর মধ্যবিন্দু বলতে পারবো। কিভাবে? একই কথা, তাই না। যে এই যে আমাদের দেখো এই যে এসি যে স্পর্শক আছে, কিউ বিন্দুতে স্পর্শক হয়েছে, তাহলে সেই স্পর্শ বিন্দু এবং স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ পরস্পর কি হবে, লম্ব হবে। সেই লম্ব হয়ে গেছে, এটা আমি দেখিয়ে দিয়েছি। এবং যে এই যে এসি জেটা আছে বর্গবৃত্তের একটি জে, সেই জের উপর কেন্দ্রগামী ব্যাসার্ধ লম্ব যে হয়েছে, তাহলে আমাদের এই এই যে ওকিউটা মানে লম্বটা সেই জেটিকে সমদ্বিখণ্ডিত করবে এই অনুসারে। মানে এখানে আমরা পেয়ে যাব এ কিউ সমান সমান কিউসি পাবো, কারণ তোমরা ওটাই লিখবা যে ব্যাস নয় এরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই জেটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে আমরা কিউ বিন্দুটা পেয়ে যাচ্ছি এসি এর মধ্যবিন্দু। কিউ হলো এসি এর মধ্যবিন্দু। ওকে, এবার দেখো এই যে পিটা এবি এর মধ্যবিন্দু আর কিউটা কিন্তু এসি বাহুর মধ্যবিন্দু। এখন ত্রিভুজ এবিসি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হয় এবং অর্ধেক হয়। তবে আমাদের এটা ক্লাস 9-এর উপপাদ্য আছে। আমরা ক্লাস 9-এর উপপাদ্য অনুসারে আমরা বলতে পারবো পি কিউটা হয়ে যাবে হাফ বিসি। পি কিউ সমান হাফ বিসি, কারণটা তোমরা লিখবা, কারণটা 9-এর উপপাদ্য লিখবা। আমি আবার বলে দিচ্ছি, কোনো ত্রিভুজের এই দেখো যে এবিসি ত্রিভুজ আছে, কোনো ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক হয়। এই কারণটা কিন্তু এখানে বসিয়ে দেবা, ক্লাস 9-এর উপপাদ্য। ওকে, দেখো আমাদের কিন্তু প্রমাণটা চলে এসেছে। এটাতে প্রমাণ করতে বলেছিল, খুব একটা ভালো প্রমাণ ছিল। পরের প্রশ্ন আমরা চলে আসবো 7 নম্বর প্রশ্নে। এখানে দুটি ত্রিভুজ সদৃশ্য বলে দিয়েছে, বিসি ও ইএফ যে দুটি বাহু আছে এরা অনুরূপ বাহু, সেই সদৃশ্য ত্রিভুজে অনুরূপ বাহু। এবং এই দুটি ত্রিভুজের পরিসীমা আবার বলে দিয়েছে। দেখো ত্রিভুজ এবিসি এর পরিসীমা 36 সেমি আর ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা 18 সেমি বলে দিয়েছে। আর অনুরূপ বাহু দুটির মধ্যে একটি বাহু 9 সেমি বলে দিয়েছে। আর অপর বাহু যেটা ইএফ, এই অপর বাহুর দৈর্ঘ্যটা বের করতে বলেছে। দেখো আমরা সহজেই তোমাদের এটা দেখাতে পারবো, এর একটা একদম নিয়ম আছে বা ধর্ম আছে বা সূত্র আছে, যেটাই বলো না কেন। আচ্ছা, আমাদের 4-এর 7 নম্বর প্রশ্ন। দেখো দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমার অনুপাতটা, অনুরূপ বাহুর অনুপাত সমান সমান পরিসীমার অনুপাত হবে। আমি আগে পরিসীমার অনুপাত দিয়ে দিই। দুটি সদৃশ্য ত্রিভুজের এই যে পরিসীমাগুলো দেওয়া আছে, এই যে দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমার যে অনুপাত সমান সমান হয়ে যাবে অনুরূপ বাহু দুটির অনুপাতের সঙ্গে সমান হবে। এটা একদম মনে রাখবা তোমরা। ওকে, চলো এখানে আমরা সরলটা করি। 18 দিয়ে 36, এটা 2 রয়ে গেল। বিসির মানটা 9 বলেছে, 9 এদিকে আমাদের ইএফ, আমাদের এটা ইএফ। ওকে, তাহলে এখানে 2 ইএফ সমান সমান 9 হবে বর্গমূল করলে। তাহলে ইএফ এর মানটা পেয়ে যাবা 9/2। তাহলে এখানে ভাগ করে নাও, 2 4 8, 1 নেমে গেল, দশমিক নিয়ে 0, 2 5 10। দেখো তাহলে ইএফ এর মানটা কত পেলাম আমরা, 4.5 সেমি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার, ইএফ এর দৈর্ঘ্য। এবার আমরা 8 নম্বর প্রশ্নে চলে আসবো। দেখো এখানে আমাদের 8-এর প্রশ্নটি কি বলছে, 4-এর 8 নম্বর। আমাদের দেওয়া আছে sin 3a প্লাস
কস 2b সমান সমান 2 দেওয়া আছে। তাহলে কস 2a প্লাস সাইন 3b এর মানটা কিন্তু বের করতে বলেছে। দেখো ভালো প্রশ্ন। আচ্ছা আমরা কাজ করি, এই যে 2টাকে না 1 + 1 করে নিলাম। এখন আমরা এখান থেকে কম্পেয়ার করে দেখো প্রথমটা যে আছে সাইন 3a এটা সমান সমান 1 করে নাও, আর দ্বিতীয়টা এই যে কস 2b আছে না এটা সমান সমান 1 করে নাও। ঠিক আছে, এভাবে এটা সমান সমান 1 আর এটাও সমান সমান 1, এটা তোমরা কিন্তু করতে পারবা তুলনা করে। এবার লক্ষ্য করো আমরা এই যে দেখো আমাদের যে সাইন 3a সমান সমান 1 আছে, তাহলে 1 সাইন কত ডিগ্রির মান? তা দেখো সাইন 90 ডিগ্রির মান তোমরা জানো 1 হয়। উভয় দিকে সাইন সাইন ভ্যানিশ করে 3a সমান সমান 90 ডিগ্রি, 3 দিয়ে কাটাকাটি করো, তাহলে এর মানটা কত পেয়ে যাবো আমরা? 30 ডিগ্রি। চলো এইদিকে চলে এসো, কস 2b 1 আছে, তাহলে 1 দেখো কস কত ডিগ্রির মান 1 হয়? তাহলে কস 0 ডিগ্রির মান 1 হয়। কস কস ভ্যানিশ করো, 2b সমান সমান 0 ডিগ্রি, তাহলে এখানে b সমান সমান কিন্তু 0 ডিগ্রি পেয়ে যাবো, কারণ এটা দুইটা এখানে নিচে নামবে মানে ভাগ হবে, তাহলে 0 ডিগ্রির সঙ্গে 2 ভাগ করে কিন্তু 0 ডিগ্রি পাওয়া যাবে। এ কোণটা 30 ডিগ্রি, বি কোণটা কিন্তু আমরা 0 ডিগ্রি পেয়ে গেলাম। এবার যে রাশিটা বলেছে দেখো সেখানে আমরা পুট করব। কার মান বের করতে বলেছে? কস, দেখো কস 2a প্লাস সাইন 3b এর মানটা বের করতে বলেছে। কস 2 ইন্টু এ আমরা পেয়েছি 30 ডিগ্রি, সাইন 3 ইন্টু বি পেয়েছি আমরা কত? 0 ডিগ্রি। এই যে দেখো তাহলে কস এখানে আমরা কত পাবো? এখানে কস 60 ডিগ্রি, আর এটা পেয়ে যাবো দেখো সাইন 0 ডিগ্রি, 3 আর 0 গুণ করে 0ই পাবা। কস 60 ডিগ্রির মান 1/2 মনে রাখবা। দেখো মানগুলো তোমাদের বলি, প্রথম যে ঘরটা আছে সাইনের ঘরটা মনে রাখবা, সাইন 0 ডিগ্রি 0, সাইন 3 ডিগ্রি 1/2, সাইন 45 ডিগ্রি 1/√2, সাইন 60 ডিগ্রি √3/2, সাইন 90 ডিগ্রি 1। তাহলে এই প্রথম ঘরটা মনে থাকলে বাকি সব ঘরগুলো কিন্তু তোমরা করতে পারবা। তো কস 60 ডিগ্রির মানটা সাইন 30 ডিগ্রির মানটা যেটা হয় ঘুরে এসে কস 60 ডিগ্রির মানটা কিন্তু সেটাই হবে। সাইন 30 ডিগ্রি হয় 1/2, তাহলে কস 60 ডিগ্রি হবে 1/2, আর সাইন 0 ডিগ্রি তো 0, তা দেখো আমরা কিন্তু হাফ 1/2 অ্যান্সার পেয়ে গেলাম। পরের প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেমি, ওই বৃত্তে 66 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান বের করতে বলেছে। মানে দেখো জিনিসটা এইভাবে প্রশ্নে বলেছে, আমি ছবি এঁকে এটা একটু বুঝিয়ে দিই তোমাদের। 4-এর 9 নম্বরটা, এই যে আমাদের একটি বৃত্ত আছে, এখানে আমাদের কেন্দ্র আছে, এভাবে আমরা একটা ব্যাসার্ধ নিয়ে নিলাম ও কেন্দ্র, এটা এ এটা বি। আচ্ছা এখানে ব্যাসার্ধ দৈর্ঘ্য যেগুলো 14 বলে দিয়েছে, যেটা ব্যাসার্ধ আর সমান সমান 14, আর এই যে কোণটা, এই কোণটাকে আমি থিতা নিয়ে নিলাম, আর এখানে এ বি চাপ আছে, এই চাপ, তাহলে এ বি চাপটা কিন্তু বলেছে কত? 66 সেমি বলেছে। দেখো এই যে এ বি চাপ যেটাকে আমরা এস বলি, চাপটাকে আমরা কি বলবো? এস দিয়ে সূচিত করবো, ব্যাসার্ধ আর কোণটা থিতা নিলাম, এটা ব্যাসার্ধ এবং এই বৃত্তচাপ দ্বারা যে ধৃত কোণটা বলেছে, দেখো এই যে ধৃত কেন্দ্রীয় কোণটা সেটা আমরা থিতা নিয়েছি। আচ্ছা আচ্ছা এখানে কিন্তু এই অনুসারে থিতাটা কিন্তু বৃত্তের মানে থাকবে, মনে করো পাই দিয়ে থাকবে কোণটা। তাহলে আমাদের এই অনুসারে একটা সূত্র আছে যে এস সমান সমান আর থিতা, এই সূত্রটা মনে রাখবা। ওকে, এই চাপ নিয়ে এবং ব্যাসার্ধ নিয়ে যে কোণটা তৈরি হবে, ঠিক আছে, সেই সূত্রটা কি? এস সমান সমান আর থিতা। এবার এস এর মান 66, আর এর মান তো 14 পেয়েছি, আর এখানে থিতা, এখানে কাটাকাটি করে 2 দিয়ে, 2 3 6, 2 3 6, 2 7 14, তাহলে থিতার মানটা এখানে পেয়ে যাবা 33/7 পাবা। আমরা যেহেতু থিতাটা বলেছি বৃত্তীয় মান, তাহলে এখানে পাই দিয়ে তৈরি করতে হবে কোনটাকে। দেখো পাই দিয়ে কীভাবে তৈরি করবা? আচ্ছা 33কে আমরা 3 × 11 করলাম, এটা 7। আচ্ছা 3 × 11 ইন্টু আবার 2 দিয়ে গুণ করছি, উপরে 2 দিয়ে গুণ করলাম, মানে আমরা কি আনতে চাইছি বলো তো? আমরা 22/7, দেখো পায়ের মান আমরা 22/7 লিখতাম না,
সেই জিনিসটা আমরা তৈরি করব। দেখো এখন আমরা দেখো এই যে 3/2 আর এদিকে যে আছে 11 গুণিত 2 আর 7, এভাবে এটা ভেঙে নিলাম। 3/2, তাহলে এখানে দেখো এটা 22/7 আছে। 3/2, তাহলে এটা আমরা পাই বলতে পারবো না। তা দেখো থিতার মানটা কিন্তু পেয়ে গেছি, এটা কিন্তু আমাদের থিতার মান। তা থিতা কোণটা কত পেয়ে গেলাম? 3/2 পাই, মানে অ্যাকচুয়ালি এটাকে আমরা 3π/2 বলতে পারবো। তাহলে এই যে আমাদের কোণটা, অ্যান্সারটা কিন্তু এটাই, যে আমাদের যে কেন্দ্রীয় কোণটা বের করতে বলেছিল এই কোণটা, এই কোণের যে বৃত্তীয় মান যেটা আমাদের বলেছে, দেখো এই যে দ্বিতীয় কোণটির বৃত্তীয় মান যেটা আমাদের বের করতে বলেছে, আমরা কত পেলাম? 3π/2 পেয়ে গেলাম। ওকে, এরপরে আমরা চলে আসবো 10 নম্বর প্রশ্নে। চারের 10 নম্বর। দেখো 10 নম্বর কি বলেছে? একটি পরিসংখ্যা বিভাজনের গড় বলে দিয়েছে, আর সামেশন fi(xi) 132 প্লাস 5k এবং সামেশন fi 20 হলে k এর মান কত? আচ্ছা, গড়, দেখো গড় জিনিসটা কি তোমরা জানো, যে যৌগিক গড়ের সূত্র সামেশন fi(xi) বাই সামেশন fi, এটাকে কিন্তু গড় বলা হয়। এই গড় মানটা বলেছে 8.1। এবার এদের তো মান দেওয়া আছে দুজনের, চলো বসাও। সামেশন fi(x) এর মানটা 132 প্লাস 5k, আর সামেশন fi দেওয়া আছে 20 সমান সমান 8.1। এখান থেকে আমরা k এর মানটা পেয়ে যাব 132 প্লাস 5k। এটা যে বর্জন করে দেখো, একটা শূন্যের জন্য দশমিকটা উঠে যাবে, এবার 2 দিয়ে শুধু গুণ করে নাও, 2 1 2, 2 8 16, 162। তাহলে 5k 162 থেকে 132 বিয়োগ করো, 0 130 পেয়ে যাবা, 5 6 30। তাহলে আমরা k এর মানটা কত পেয়ে গেলাম? 6 পেয়ে গেলাম। এই যে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন আমরা চলে আসবো 11 নম্বর প্রশ্ন। দেখো 11 নম্বর প্রশ্নটা কি বলেছে, দেখো এবার আমাদের 11 নম্বর প্রশ্নটা 4-এর 11 বলছে, এখানে একটি নিরেট অর্ধগোলকের আয়তন দেওয়া আছে 144 পাই ঘন সেমি হলে সেই গোলকটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, তাহলে অর্ধগোলক, তাই তো? তো অর্ধগোলকের আয়তন, এখানে কিন্তু অর্ধগোলকই হবে কথাটা, গোলক বলে দিয়েছে। তা অর্ধগোলকের আয়তন দেওয়া আছে, অর্ধগোলকের আয়তনের সূত্র তোমাদের জানতে হবে। সেটা সূত্রটা হচ্ছে 2/3 পাই আর কিউব। অর্ধগোলকের ব্যাসার্ধ আর ধরলাম, তা অর্ধগোলকের আয়তন এটা 2/3 পাই আর কিউব। এই মানটাই বলেছে কত? 144 পাই। ওকে, আচ্ছা এখানে পাই পাই কেটে দাও। এবার এখানে 2 দিয়ে কাটাকাটি করবো, 2 7 14, 2 দিয়ে 4, তাহলে আর কিউব সমান সমান, তো আমাদের দেখো এটা এটা যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে 6 আর 3 7 21, এই যে 216। তাহলে এখানে আর কিউব 216কে 6 কিউব করতে পারবা, তাহলে আর সমান সমান কত পেয়ে যাবে? 6। পাওয়ার সমান তো মূল সমান সমান করে নাও। আমাদের কি চেয়েছে? আমাদের কিন্তু ব্যাসের দৈর্ঘ্য, তাহলে এখানে 2 দিয়ে গুণ করে দাও, 2r, আর ব্যাসার্ধ হলে 2r ব্যাস, আর এখানে 2 দিয়ে গুণ করে এটা কত হবে? 12 হয়ে যাবে। তা দেখো ব্যাসের দৈর্ঘ্য 12, এককটা আমাদের কত হবে? সেমিতে আছে, 12 সেমি। এটা কিন্তু আমাদের অ্যান্সার। এরপর আমরা চলে আসবো 12 নম্বর প্রশ্ন। আজকের ক্লাসের শেষ প্রশ্নে আমরা চলে এসেছি, 4-এর 12 নম্বর প্রশ্ন। চলো শেষে প্রশ্নটা করাবো। তবে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো শেয়ার করে দেবে বন্ধুদের কাছে। এবং যারা নতুন আছো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো পরশু টেস্ট পেপার চলছে, তোমাদের খুব ইম্পর্টেন্ট এই টেস্ট পেপারটা। এখান থেকে কিন্তু প্রচুর অঙ্ক তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসবে, তার জন্য প্রত্যেকটা ক্লাস তোমাদের মনোযোগ সহকারে দেখতে হবে, এবং প্রত্যেকটা ক্লাসের অঙ্ক কিন্তু একদম ভালো করে তোমাদের খুঁটিনাটি একদম দেখে শুনে করতে হবে। চলো আমরা শেষের প্রশ্নটা তোমাদের করিয়ে দিই। আজকের শেষ প্রশ্ন 4-এর 12 নম্বরটা কি বলছে দেখো তো। এখানে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √3 শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত চেয়েছে। ভালো প্রশ্ন। দেখো এখানে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল,
শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। আর হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, আর এল হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা। ঠিক আছে, সমান সমান ভূমির ক্ষেত্রফলের √3 গুণ, এই যে √3 গুণ বলেছে ভূমির ক্ষেত্রফল। শঙ্কুর ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তোমাদের ছবি এঁকে বুঝাই। এই যে আমাদের একটি শঙ্কু, শঙ্কুর এটা ভূমি নিলাম, শঙ্কুর ভূমির ব্যাস, এটা উচ্চতা ও বিন্দু, এটা আমাদের এ, এটা বি বিন্দু। আচ্ছা, এখানে এটা হচ্ছে ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ, আর তির্যক উচ্চতা এল। আর এটা এখন 90 ডিগ্রি হবে। এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ আসবে। এটা এখানে সমকোণী ত্রিভুজ হলে পরে এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তাহলে এখানে তোমরা এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার পেয়ে যাবা। আর এল সমান সমান, আচ্ছা এটি রাখলাম আমরা। ঠিক আছে, আর এর ভূমিটা দেখো, ভূমিটা কিন্তু বৃত্তাকার, বৃত্তের ক্ষেত্রে বলে পাই আর স্কোয়ার। এই যে ভূমির ক্ষেত্রে বলে দেখো, এই যে পাই আর স্কোয়ার লিখেছি, তার √3 গুণ। এভাবে কিন্তু আমাদের শর্ত পড়েছে। চলো এখান থেকে আমরা কি উচ্চতার ভূমির ব্যাসার্ধ অনুপাতটা কিন্তু পেয়ে যাব। পাই পাই কেটে দাও, এখানে আর কাটাও, এখানে একটা আর হয়ে যাবে। এল সমান সমান আমরা পেয়ে যাচ্ছি √3 আর, বর্গ করে নাও, তাহলে এল স্কোয়ার, এটা 3 আর স্কোয়ার পেয়ে যাবে। এল স্কোয়ার মানটা যে বের করলাম, আমরা এখানে লিখে দেবো আর স্কোয়ার এইচ স্কোয়ার 3 আর স্কোয়ার। এইচ স্কোয়ার, এটা এদিকে বিয়োগ হয়ে এটা 2 আর স্কোয়ার হয়ে যাবে। এইচ স্কোয়ার আর স্কোয়ার থেকে 2, স্কোয়ারগুলো যদি ছেড়ে দাও তাহলে এখানে √ওভার চেপে যাবে, তাই তো? প্লাস মাইনাস হবে না, এগুলো তো আমাদের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। আচ্ছা, এখানে তোমরা 1 নিতে পারো। তাহলে আমরা দেখো, এই যে উচ্চতার ব্যাসার্ধ, ভূমি ব্যাসার্ধ, তার অনুপাতটা আমরা কিন্তু √2:1 পেয়ে গেলাম। এটা কিন্তু আমাদের অ্যান্সার, √2:1। শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের যে অনুপাত, √2:1। ওকে, অ্যান্সার আমাদের। তো দেখো, আমাদের আজকে ক্লাসের অঙ্কগুলো কিন্তু তোমাদের করে দিয়েছি প্রত্যেকটা ক্লাস। এরপরে দেখবো পার্ট 2 ক্লাস, এই যে সেট 2 থেকে পার্ট 2 ক্লাসটা তোমাদের আমি নিয়ে চলে আসবো। এই যে 5 থেকে শুরু বড় প্রশ্নগুলো, পার্ট 2 ক্লাস খুব তাড়াতাড়ি পেয়ে যাবা। ঠিক আছে, কোনো চিন্তা করার দরকার নাই, প্রত্যেকটা ক্লাস দিব। এই যে পরশর টেস্ট পেপার আছে, পরশর টেস্ট পেপার থেকে তোমাদের যতগুলি সেট আছে, যতগুলি স্কুল আছে, সবগুলো স্কুলের আমরা 1 থেকে যে 15 অবধি যে তোমাদের অঙ্কগুলো আছে, এমসিকিউ এবং এসিকিউ এবং বড় প্রশ্ন, এমসিকিউ এবং এসিকিউ শর্ট কোশ্চেনগুলো পার্ট 1 ক্লাসে দেবো, এবং বড় প্রশ্নগুলো তোমাদের পার্ট 2 ক্লাসে দেবো। তোমরা পেয়েছো, প্রথম স্কুলটা তোমরা দেখেছো, এরপরে যে স্কুলটা তোমাদের পার্ট 1টা দিলাম, পার্ট 2টা তোমরা কিন্তু পেয়ে যাবে তাড়াতাড়ি। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।